আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের জাতীয় নির্বাচন চলমান এবং সেই নির্বাচনে অনেকগুলো ধাপে এবং এলাকা ভিত্তিক বিভিন্ন সংসদীয় আসনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনের ৩টি ধাপ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই ৩টি ধাপের যে ফলাফল, এটি ক্রমবর্ধমান হারে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে গিয়েছে। অর্থাৎ প্রথম ধাপে তিনি এবং তার দল যতটা ভালো করেছিলেন, দ্বিতীয় ধাপে এসে সেটা আরও কমেছে, তৃতীয় ধাপে এসে মারাত্মকভাবে কমেছে। এর ফলে পুরো ভারতবর্ষের যে রাজনৈতিক হিসাব এবং নিকেশ, এটি ওলটপালট হতে চলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, মোদির যে সকল কর্মকাণ্ড সারা দুনিয়াতে তোলপাড় সৃষ্টি করেছিল, বিশেষ করে তার কাশ্মীর নীতি এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে স্বাধীন ভারতবর্ষের যে সংবিধান, সেখানে আর্টিকেল 70 যেভাবে সংযুক্ত করা হয়েছিল, গতবার নির্বাচনে এসে নির্বাচনে জয়লাভ করে মোদি সেই আর্টিকেল 70-কে পার্লামেন্টের মাধ্যমে একটা অ্যামেন্ডমেন্ট করে সংবিধান থেকে সেটা বাদ দিয়েছে, আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থার মতো করে। এই বিষয়টি সমগ্র ভারতবর্ষের মুসলমানদের উপর মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে কাশ্মীরের যে কয়টি সিট, এখানে বলতে গেলে নরেন্দ্র মোদীর দল কিছুই পায়নি, শূন্য। এবং অন্যান্য যে সকল এলাকাতে মুসলিম প্রধান এলাকা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হায়দরাবাদ, তো এই সকল এলাকাতে ব্যাপক হারে মুসলিম ভোট তার বিপক্ষে চলে গিয়েছে। এর বাইরে আঞ্চলিক যে দলগুলো এবং আমাদের সীমান্ত লাগোয়া যে 7 সিস্টার রয়েছে, এই 7 সিস্টারও নরেন্দ্র মোদীর যে দল খুবই খারাপ অবস্থায় আছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে কেন্দ্র করে যে অবিচার অনাচার দিল্লি করছে, তার একটা বিরাট প্রতিক্রিয়া বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি রাজ্য রয়েছে, প্রায় সব রাজ্যে বিজেপির ভরাডুবি হচ্ছে। দূরবর্তী অঞ্চল যেগুলো চীনের সীমান্ত ঘেঁষা, সেখানেও নরেন্দ্র মোদী খারাপ করছে। এমনকি তার নিজের যে এলাকা গুজরাট, সেই গুজরাটে তার ভূমিধস বিজয় ছিল নিশ্চিত, এবং সেখানেও তিনি হয়তো জয়লাভ করবেন, কিন্তু আলটিমেটলি তার যে ভোটের হার ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে। এরপর তিনি যে উগ্র হিন্দুত্ববাদ চালু করেছেন, এটি মুখ থুবড়ে পড়েছে এই নির্বাচনে। তারপর মুসলমানদের যে মসজিদ ধ্বংস করে, বাবরি মসজিদ ধ্বংস করে তিনি সেখানে যে রাম মন্দির তৈরি করেছেন, এই রাম মন্দির তৈরি করার ফলে তিনি যেভাবে আশা করেছিলেন, এটি তার জন্য বুমেরাং হয়েছে। এর বাইরে আদানিদেরকে তিনি যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বা করেছেন, আম্বানিদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, এবং আরও অনেক অলিগার শ্রেণী, বাংলাদেশে যেভাবে ব্যাংক লুটেরা, শেয়ার মার্কেট লুটেরাদের যে গ্রুপ, এদের দাদা হুজুরেরা আলটিমেটলি ভারতে বসবাস করেন এবং তারা মোদির সৃষ্টি। তো এদের কারণেও ভোটের বাজারে রীতিমতো তিনি খারাপ অবস্থায় রয়েছেন। নির্বাচনের আগে একেবারে বাংলাদেশের স্টাইলে তিনি কতগুলো জঘন্য কাজ করেছেন। প্রথম কাজ হলো কংগ্রেসের অনেকগুলো যে ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলো ফ্রিজ করে দিয়েছেন। এরপরে রাষ্ট্রীয় কতগুলো প্রতিষ্ঠান, আমাদের দেশে যেমন দুর্নীতি দমন কমিশন রয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড রয়েছে, ডিবি রয়েছে, সিআইডি রয়েছে, এরকম ভারতের যে সকল শক্তিশালী প্রতিষ্ঠান, বিশেষ করে সিবিআই রয়েছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তো এই প্রতিষ্ঠানটিকে দলীয়করণ করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটির মাধ্যমে পুরো রাজনৈতিক যারা প্রতিপক্ষ, শক্তিশালী প্রতিপক্ষ, সবার জীবনকে হারাম করে দেওয়ার জন্য মোদি একেবারে উগান্ডার মতো, বুরুন্ডির মতো, বাংলাদেশের মতো সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং দিল্লির
মুখ্যমন্ত্রী এবং ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যাকে বলা হয়, এবং যিনি অসাধারণ জনপ্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা এই সকল এলাকাতে তিনি তার যে দল আম আদমি পার্টি এটির জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে নিয়ে গিয়েছেন এবং ধীরে 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 সর্বভারতীয় রাজনীতিতে তিনি যেভাবে এগিয়ে চলেছেন এবং যেভাবে তার দলের উত্থান হয়েছে তাতে অনাগত দিনে কংগ্রেসের পরিবর্তে বিজেপিকে মূলত আম আদমি পার্টিকে মোকাবেলা করতে হবে। এই জন্য মিস্টার নরেন্দ্র মোদী এই ভদ্রলোকের পেছনে সিবিআই লাগিয়ে দিয়ে তাকে নির্বাচনের আগে গ্রেপ্তার করে ফেলেছেন এবং তিনি যেন জামিন না পান সর্বশক্তি তিনি নিয়োগ করেছেন। কিন্তু এই তৃতীয় দফা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই ভদ্রলোককে ছেড়ে দিয়েছেন, জামিন দিয়েছেন এবং তিনি আরও 15 দিন সময় পাবেন। আম আদমি পার্টির এই মিস্টার কেজরিওয়াল তিনি এই 15 দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে প্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে পরবর্তী যে ভোটগুলো আছে সেই ভোটগুলোতে যদি নয় তিনি অবশ্যই এটি প্রভাব বিস্তার করবেন এবং সেটির ফলে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। একইভাবে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা ঠিক জ্বলে উঠেছেন ইন্দিরা গান্ধীর মতন করে এবং নরেন্দ্র মোদীর যে দম্ভ ছিল যে তিনি সকল রেকর্ড ব্রেক করে এমনকি রাজীব গান্ধীর যে জনপ্রিয়তা সেটিকে তলে ফেলে এই বছরের নির্বাচনে লোকসভাতে 400 আসন পাবেন, 400। কিন্তু এই তৃতীয় দফার যে নির্বাচন সেই নির্বাচনের ফলে অবস্থা এমন হয়েছে যে 400 তো দূরের কথা, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবেন এই জিনিসটি এখন পর্যন্ত ফিকে হয়ে পড়েছে এবং সামনে যে নির্বাচনগুলো চলছে সেই নির্বাচনে যদি আম আদমি পার্টি আরও ভালো করে, কংগ্রেস আরও ভালো করে এবং এই যে পরিবর্তন এই পরিবর্তনটা যদি বাড়তে থাকে তাহলে নরেন্দ্র মোদী সরকার গঠন করতে পারবেন না, বিরোধী পক্ষ সরকার গঠন করবে এবং তাই যদি হয় তাহলে মোদীর যে গদি এই গদি আর থাকছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো রাজনীতিতে যখন একটি স্বৈর শাসন আসে, মন্দ শাসন আসে, এটি একটি জেনারেশনে শেষ হয়ে যায়। কিন্তু যখন কেউ ভালো কাজ করে তখন সেটি পারিবারিকভাবে হোক, দলীয়ভাবে হোক, শত শত বছর ধরে সেটি জাতি তাদেরকে স্মরণ করে এবং জাতি তাদেরকে মনোনীত করে। ব্রিটেনের লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ইংল্যান্ডের পরে যদি আপনি আমেরিকাতে ধরেন সেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সেই গত 300-350 বছর ধরে ধারাবাহিকতা তারা বজায় রেখেছে। কিন্তু যারা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে সেই উগান্ডার আপনি ইদি আমিনের কথা চিন্তা করেন, যিনি দাদা ইদি আমিন বা ইদি আমিন দাদা নামে পরিচিত। আপনি যদি মুসোলিনির কথা চিন্তা করেন ইটালির, অথবা হিটলারের কথা চিন্তা করেন, ওনারা কেউই তাদের বংশধর বা তাদের কেউই এখন আর রাজনীতিতে অবশিষ্ট নেই, বংশ নেই, নির্বংশ হয়ে গিয়েছেন। তাদের যে দল প্রচণ্ড প্রতাপে সারা বিশ্বকে যেভাবে কম্পন ধরিয়েছিল সেই দলের কোনো অস্তিত্ব নেই। ইটালিতে ফ্যাসিজম এবং জার্মানিতে নাৎসিবাদ, কিচ্ছু নেই। একইভাবে ফিলিপাইন্সে গিয়ে যদি দেখেন আপনি ফিলিপিন্সে যে সেখানে মার্কোস, ফার্ডিনান্ড মার্কোস এবং ইমেলদা মার্কোস, এদের কোনো অস্তিত্ব রয়েছে কিনা। তারপর গিয়ে দেখেন আপনি রোমানিয়াতে নিকোলাই চাউসেস্কু এবং তার স্ত্রী, তাদের কোনো অস্তিত্ব আছে কিনা। ফ্রান্সে লুই রাজবংশের কোনো অস্তিত্ব আছে কিনা, কিচ্ছু নেই। তো এই নরেন্দ্র মোদীর মতো মানুষ যারা খুব কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করে অল অন এ সাডেন একেবারে জ্বলে উঠতে চায়, আমাদের দেশের খুব রাতারাতি কিছু মানুষ জনপ্রিয় হয়ে যায়, রাস্তার মানুষ, ম্যান অফ স্ট্রিট, বা কিছু রাস্তার মানুষ হঠাৎ করে শক্তিশালী হয়ে যায়। যেমন দেখুন গালকাটা কামাল, বাস্টার্ড সেলিম, মুরগি মিলন, তো ডাকাত শহীদ, এই শব্দগুলো, টোকাই সাগর,
এরকম অনেকগুলো মানুষ খুব অল্প সময়ের জন্য ভীষণ রকম শক্তিশালী হয়ে পড়েছিল বাংলাদেশে। তো কেউ কি বলতে পারেন যে এই লোকগুলো কোথায় আছে? নেই। একইভাবে নরেন্দ্র মোদীর মতো যারা চা বিক্রেতা এবং খুবই অল্প শিক্ষিত মানুষ এবং রক্তের মধ্যে কোনো অবস্থাতেই ইতিবাচক কোনো ধারাবাহিকতা যাদের নেই, নিষ্ঠুরতা, নির্মমতা, হীনমন্যতা, অপরকে ঠকানোর, অপরকে ছোট করার যে মনোবৃত্তি, এগুলোর কারণে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো গুণাবলীগুলো দিয়েছেন, এই ভালো গুণাবলীগুলো সবসময় কবররচনা হয়ে যায়। বাংলাদেশের প্রতি যে জুলুম এই নরেন্দ্র মোদী করেছেন, তার একটা শাস্তি, প্রকৃতি প্রদত্ত শাস্তি এই সময়টিতে তার জন্য অনিবার্য হয়ে পড়েছে। আর এর ফলে এই যে ভারতের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে মোদী আর আগের মোদী থাকছেন না, মোদীর গদি আর আগের মতো থাকছেন না। তিনি একজন ফালতু মানুষে পরিণত হয়ে গিয়েছেন এবং ভারতের যে লোকজনের মধ্যে একটা মোদী ক্রেজ চলে এসেছিল, এমনকি বাংলাদেশেও কিন্তু মোদী ক্রেজ চলে এসেছিল 2014-15 সনের দিকে। নরেন্দ্র মোদী মানেই মনে হতো হিমালয়ের মতো বিশাল কিছু, একটি আশ্চর্য কিছু। কিন্তু তার যে হিপোক্রেসি, তার যে ভণ্ডামি এবং তার যে অপরাধ করার যে প্রবণতা এবং ধর্মকে ব্যবহার করে মানুষকে নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে রাখার যে প্রবৃত্তি, এর ফলে প্রকৃতি প্রদত্ত শাস্তি তাকে রীতিমতো আচ্ছন্ন করে ফেলেছে এবং যেটি এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং মোদির এই পরিণতি দেখে যদি আপনি বা আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।